সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক। আপনাদের সাথে আছি আমি অর্পা হাসান। দর্শক, আজকে আমরা আমাদের আলোচনার বিষয় রেখেছি ব্যাংকের সুদের হার এবং ইলেকট্রিক গাড়ির বাজেট ভাবনা। আজকে এই ব্যাপারে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মীর মাসুদ কবির, এমভি বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এবং আরও আছেন মোস্তফা আল মমিন, এমভি পালকি মোটরস লিমিটেড। আমাদের সাথে জুমে কানেক্টেড আছেন অর্থনীতি বিশ্লেষক জনাব মাহফুজ কবির। স্যার, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। স্যার, আমরা আমাদের যেমনটা বলছিলাম, আমাদের আলোচনার বিষয় আজকে ব্যাংকের সুদের হার এবং ইলেকট্রিক গাড়ির বাজেট ভাবনা। আমাদের সাথে জুমে যিনি যুক্ত আছেন, আমার প্রথম প্রশ্ন স্যার আপনার কাছে জনাব মাহফুজ কবির। আমরা তো জানতাম যে গত বছর জুন থেকে ব্যাংকের সুদের হার একরকম ছিল, যেটা আসলে স্মার্ট সিস্টেমের সাথে নির্ধারিত একটি মার্জিন যোগ করেই সুদের সর্বোচ্চ হার নির্ণয় করা হতো, কিন্তু গতকালকে থেকে এটা আসলে চেঞ্জ হয়ে গেছে। সেটা কি আসলে ব্যাংকার এবং গ্রাহকের সম্পর্কের উপর ভিত্তি করে সুদের হারটা নির্ণয় করার একটা কথা বলা হয়েছে। এই ব্যাপারে স্যার আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনার কি মতামত? ব্যাপারটা আসলে কেমন ইম্প্যাক্ট ক্রিয়েট করবে আমাদের সমাজ এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে, যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি? হ্যাঁ, ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নটি আসলে ঘুরপাক খাচ্ছে বেশ সব জায়গাতে। বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে গ্রাহক এবং ব্যাংকের মধ্যে যে সম্পর্কের ভিত্তিতে সুদের হার নির্ধারিত হওয়া, এটি কিন্তু এখনকার যে এসএমই লোন পলিসি রয়েছে বাংলাদেশ ব্যাংকের, সেটিতে কিন্তু অলরেডি বলা আছে, কিন্তু অন্য যে জায়গাগুলো সেখানে কিন্তু এটি এখনো নেই। এবং এটি হলো, তার মানে হলো যে সম্পূর্ণ যে আমাদের যে ঋণের পদ্ধতি এবং সেখানে যে ব্যাংকের সঙ্গে গ্রাহকের সম্পর্ক, এটা কিন্তু সবার জন্য হয়ে গেল এখন। কিন্তু এটি এসেছে এমন একটা পরিস্থিতিতে যখন কিন্তু আসলে সুদের হার ইতিমধ্যেই উচ্চ, এবং বাংলাদেশ ব্যাংক যেটি এখন ঘোষণা করেছে যে তাদের যে নীতি সুদ হার, সেটি 8 থেকে এখন 0.5 বেসিস পয়েন্ট এটা বাড়িয়ে 8.5% করা হয়েছে, এবং এর মধ্যে একটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন একটা করিডোরের ব্যবস্থা করা হয়েছে, যেটি আসলে 10% হলো যে স্ট্যান্ডার্ড লেন্ডিং ফ্যাসিলিটি এটার জন্য, এবং সর্বনিম্ন হচ্ছে স্ট্যান্ডার্ড ডিপোজিট ফ্যাসিলিটি সেটি হচ্ছে 7%। তো এটি হচ্ছে আমাদের রেঞ্জ। কিন্তু মূল বিষয়টা হচ্ছে কি যে আমরা যদি আসলে এখানে স্প্রেডটা করি আর কি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে আরেকটু বেড়ে গেছে। এখন ইতিমধ্যেই আসলে যে ব্যাংকের সুদের হার কিন্তু বিশেষ করে ঋণের ক্ষেত্রে দেখা যাচ্ছে 12-13% মতো, এবং আসলে ব্যাংকগুলোর মধ্যে আসলে ভ্যারি করছে ইতিমধ্যেই। এবং আসলে অর্থ বাজারে বেশ কিছুটা অস্থিরতা রয়েছে। এবং আরেকটা বড় সমস্যা হলো যে এই মুহূর্তে কিন্তু আসলে ব্যাংকগুলোতে লিকুইডিটি কম, মানে আগের তুলনায় কম। তার কারণ ইতিমধ্যে বেশ কিছু বন্ড ছাড়া হয়েছে এবং সামনের দিনগুলোতে হয়তো আরো বন্ড ছাড়া হবে। তার কারণ যে আসলে পরিপত্র এসছে বাংলাদেশ ব্যাংক থেকে, তো সেখানে বলা হয়েছে যে আসলে যদি দেখা যায় যে মূল্যস্ফীতি তো বাড়ছে এবং একই সঙ্গে যদি বাংলাদেশ ব্যাংক মনে করে, তাহলে কিন্তু এই অর্থ আরো তুলে নিতে পারবে। তুলে নেওয়ার আসলে উপায় কি? উপায়টা কিন্তু আসলে এই যে রিভার্স রেপো করা এবং বন্ড ছাড়া বাজারে, তো এইগুলা ট্রেজারি বিল এগুলো ছাড়া, তো এই সমস্ত পদ্ধতির মাধ্যমে আসলে মূল্যস্ফীতি কমানো। এবং আরেকটা যেটা উদ্দেশ্য, সেটি হলো যে আসলে পুরো বাজারের ভিত্তিতে সুদের হার নির্ধারণ করা। এই কথাবার্তাগুলো বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের দিক থেকে। আমি মনে করি যে এর একটা প্রভাব ইতিমধ্যেই আসলে তৈরি হয়ে গেছে বাজারে। এবং একই সঙ্গে আপনারা হয়তো খেয়াল করেছেন যে ডলারের রেটটাও বেড়েছে। মানে সব মিলে আসলে আইএমএফ এর যে সাজেশন গুলো আছে, সেগুলো কিন্তু এটা মানে ইমপ্লিমেন্ট করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের দিক থেকে। তাই আমি মনে করি যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং যেহেতু একটা কমিটমেন্ট ছিল আইএমএফ এর দিক থেকে, যে সাজেশন ছিল তার বেসিসে যে রেসপন্স আসলে বাংলাদেশ ব্যাংকের, এবং সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে এই মুহূর্তে যে বাংলাদেশ ব্যাংকের যে মুদ্রানীতি রয়েছে, তো তার মধ্যেও বলা আছে যে বাজারের ভিত্তিতে আসলে সুদের হার নির্ধারণ করা হবে। তো সেটা হঠাৎ করে যে এই সময়টাতে ছেড়ে দেওয়া হবে, সেটা আমরা বুঝতে পারিনি। আমরা ধারণা করেছিলাম যে কিছুদিন হয়তো স্মার্ট রেটটা চলবে, তারপরে হয়তো আমরা দেখবো যে আসলে এর ইম্প্যাক্টটা কি পড়ে। কিন্তু এখনই এটা যেহেতু হয়ে গেল, তার মানে এটা এমনিতেই ব্যাংক মার্জ হচ্ছে এবং একই সঙ্গে লিকুইডিটি কম, এবং একই সঙ্গে যে এটা টাইট মনিটারি পলিসি সেটা ইমপ্লিমেন্টেড হচ্ছে। তো সব মিলে আমি মনে করি যে আরে এক দফা আসলে এই সুদের হার, বিশেষ করে যে ঋণের সুদের হার, সেটা বেড়ে যাবে। কিন্তু স্যার, আমরা যেটা জানি যে ব্যাংকার এবং গ্রাহকের সম্পর্কের উপর ভিত্তি করে যদি আসলে সুদের হারটা নির্ণয় করা হয়, সেই ক্ষেত্রে কি বৈষম্য একটা সৃষ্টি হয়ে যাবে না বলে কি আপনি মনে করছেন কিনা? না, বৈষম্য তো এমনিতেই আছে। তার কারণ যখন এসএমইর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওই নীতির মধ্যেই বলা আছে যে ব্যাংক এবং গ্রাহকের যে সম্পর্ক, তার ভিত্তিতে আসলে সুদের হার নির্ধারিত হবে। তার ফলে যেটি হচ্ছে যে এসএমইরা কিন্তু আসলে যারা বড়, যারা ব্যবসায়ী বা বড় শিল্প উদ্যোক্তা, তাদের চাইতে বেশি হারের সুদে কিন্তু ইতিমধ্যে ঋণ নিচ্ছে এবং তারা অনেক সময় পাচ্ছে না। এখন যেটা হলো যে সেটা হলো যে অনেক বড় বড় যারা গ্রাহক আসলে ব্যাংকগুলোর, তো
তো অনেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে এবং একই সঙ্গে যাদের লেনদেন অনেক বেশি এবং যারা আসলে বেশ কিছু ব্যাংক থেকে আসলে তারা ঋণ নিচ্ছেন, এবং দেখা যাচ্ছে যে এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কারণে তাদের লোনটা অনেক বেশি এবং ব্যাংকের উপর ইতিমধ্যে চাপ তৈরি হচ্ছে, এরকম বেশ কিছু আসলে শিল্প গোষ্ঠী রয়েছে। তো তাদের ক্ষেত্রে দেখা যাবে কি যে হয়তো সুদের হার কিছুটা কম হবে। এবং আর একটা হলো যে যারা একটু ছোট বা যারা হলো এই নতুন ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে তারাও সবসময় অভিযোগ করেন যে তারা ব্যাংক থেকে আসলে ওরকম ভাবে সহায়তা পান না। তাদের ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো ইন্টারেস্ট রেটটা একটু বেশি। তো এইভাবে করে কিন্তু একটা বৈষম্য হয়তো শুরু হয়ে যাবে, এবং এটি স্বাভাবিক, তার কারণ যেহেতু আসলে বাংলাদেশ ব্যাংক এটা অ্যালাউ করেছে। তো এরপরেও আমি মনে করি যে যদি পুরোপুরি বাজারের ভিত্তিতে নির্ধারিত হয় তখন কিন্তু একটা প্রতিযোগিতা তৈরি হবে এবং হয়তো একটু সময় লাগবে, কিন্তু তারপরেও দেখা যাবে যে আসলে এখানে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে তখন হয়তো একই রকমের সুদের হার হবে। কিন্তু এটা বাস্তব সত্য যে আসলে যখন ছোট এবং বড় থাকে এবং যখন নতুন ব্যবসায়ী পুরনো ব্যবসায়ী থাকে, বড় যারা থাকেন, তো তাদের মধ্যে সবসময় একটা ডিসক্রিমিনেশন থাকে। এবং এই এখন যেটা হলো যে যেহেতু একটা ঘোষণা দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকের দিক থেকে, তো সুতরাং এখানে কিছুটা বৈষম্য হয়তো এটা প্রাতিষ্ঠানিকরণ হয়ে গেল আমার কাছে মনে হচ্ছে। তো এখন দেখা যাক যে আসলে ইম্প্যাক্টটা কেমন দাঁড়ায়। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কাছে আবারও ফিরবো কিছুক্ষণ পর। দর্শক, আপনারা যারা আমাদেরকে দেখছেন, আমাদেরকে টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আমাদের এটিএন বাংলার ফেসবুক পেজে লাইভ দেখতে পাচ্ছেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রশ্ন করে আপনাদের প্রশ্ন রাখতে পারেন এবং আপনাদের মন্তব্যও জানাতে পারেন। এবার চলে আসছি মেয়র মাসুদ কবির স্যারের কাছে। স্যার আপনাকে শুভেচ্ছা, আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। স্যার, আমরা ইলেকট্রিক গাড়ির বাজেট ভাবনা নিয়ে কথা বলবো। তার আগে যদি একটু জানতে চাই যে ইলেকট্রিক গাড়ি, যেটা আমরা নাম শুনেই বুঝতে পারছি যে বিদ্যুৎ চালিত, কিন্তু এই নামের বাইরেও আসলে এটার স্পেশাল কী কী ফিচার আছে এবং গ্যাসোলিন চালিত গাড়ির থেকে এটা কিভাবে ডিফারেন্ট? প্রথমত ইলেকট্রিক গাড়ি আমরা যে প্রযুক্তি ব্যবহার করি এটা খুব সহজ একটা প্রযুক্তি। আপনার বাসার ফ্যান যে চলে একটা মোটর দিয়ে, ওই মোটর দিয়ে ইলেকট্রিক গাড়ি চলে এবং ইলেকট্রিক ছাড়া আর কিছু জ্বালানি লাগে না। আইস অথবা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন ব্যবহার করে ফসিল ফুয়েল, যেটা ব্যবহার করলে বাধ্য হয়েই ফসিল ফুয়েলটা পড়ে, যার ফলে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, নানাবিধ গ্যাস বের হয়। এবং এটা যখন এনার্জি থেকে আমরা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করি, শতকরা 80% মতো শক্তি হারায় যায়। আচ্ছা, ইলেকট্রিক গাড়িতে শতকরা 95% শক্তি আমরা কনভার্ট করে ব্যবহার করতে পারি। সো যার ফলে আলটিমেটলি যেটা দাঁড়ায়, ইলেকট্রিক গাড়ি একজন ইউজারের পক্ষ থেকে অনেক সস্তা হয়ে যায় ব্যবহার করা, এবং এটার মেনটেন্যান্স যেহেতু কম, ইঞ্জিনের 2000 পার্টস নাই, মেনটেন্যান্স কষ্ট খুব কমে যায়। অ্যান্ড সর্বোপরি কোনো ধরনের কোনো টেল পাইপ এমিশন হয় না, যার ফলে এটা পরিবেশ বান্ধব এবং আমাদের গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, এটাতে খুবই বড় একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখতেছে। সো বেসিক পার্থক্য এটা যে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি এবং খরচ অনেক কমে আসে। আচ্ছা স্যার, আপনি যে বলছেন যে পরিবেশ বান্ধব হবে, কিন্তু আমরা জানি যে ইলেকট্রিক গাড়ি তো বিদ্যুৎ দিয়েই চার্জ করতে হবে, কিন্তু এই বিদ্যুৎ উৎপাদনের জন্যই কিন্তু আবার কয়লা, গ্যাস লাগছে, তাহলে সেটা কিভাবে আসলে পরিবেশ বান্ধব হচ্ছে? বিদ্যুৎ উৎপাদনের জন্য যখন কয়লা অথবা গ্যাস ইউজ করা হয়, হয়তো মেজরিটি অফ দি পোর্শন এখন তাই হচ্ছে, ভবিষ্যতে হয়তো আমরা পারমাণবিকও করব বাংলাদেশের কনটেক্সটে। সেইখানে আমরা যে টারবাইন ব্যবহার করি সেটার এফিসিয়েন্সি হচ্ছে 65%। মানে একটা তেলের যতটুকু বিটিইউ অথবা তাপ শক্তি আছে সেটার 65% সে কনভার্ট করতে পারে ইলেকট্রিসিটিতে। এইটাই যখন গাড়িতে আমরা ব্যবহার করি 18 থেকে 20% কনভার্ট করতে পারে। তো এখানে 40%-এর একটা বড় ফাঁক আছে। আচ্ছা, যেটা আমরা যখন বিদ্যুৎ উৎপাদন করি আমরা অনেক বেটার টারবাইন ব্যবহার করতে পারি, হ্যাঁ, যার ফলে অনেক ভালো শক্তিটাকে ট্রান্সফর্ম করতে পারি। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব মোস্তফা আল মোমিন, আপনার কাছে স্যার আসলাম। প্রশ্ন আপনার কাছে রাখছি যে এই একটি ইঞ্জিন চালিত গাড়ি, এটা একবার চার্জে কত দূর পর্যন্ত চলবে এবং চলতে চলতে যদি এটা রাস্তার মধ্যে বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে আসলে পদক্ষেপগুলো কি কি? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। তো আমাদের এখন যে টেকনোলজি আছে এটা দিয়ে হচ্ছে আপ টু 1000 কিলোমিটার পর্যন্ত গাড়ি যেতে পারে, মানে এক চার্জে 1000 কিলোমিটার। সো টেকনাফ থেকে তেঁতুলিয়া হচ্ছে কতবার ঘুরে আসা যাবে এক চার্জ। আবার হচ্ছে হলো যে
সাপোজ যে মোবাইল যে মানে আপনার যে গাড়ি বন্ধ হয়ে যায় যেটা, আচ্ছা আপনার ফোন কতবার বন্ধ হয়ে যায়? হয় না। রাইট, কেন হয় না? কারণ হচ্ছে হলো কি কারণ আমরা জানি আসলে কতক্ষণ চলবে। বেসিক এলিমেন্ট। জি জি। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে হলো যে একটা যে আমাদের যে গাড়ি আছে, এই গাড়িতে যে ট্যাঙ্কিটা আছে এটার মধ্যে কতটুকু ফুয়েল সে নিতে পারে। এই ফুয়েল সাপোজ তার হচ্ছে একবারে সে ফুয়েল নিতে পারবে, এইটুকু ফুয়েল দিয়ে সে কত কিলোমিটার যেতে পারবে? আচ্ছা। খুব বেশি হলে আপনার 50, 60, 100, 150 এরকম একটা কিলোমিটার যেতে পারবে। তো হিসাব কিন্তু সেম। এখন ধরেন 15 বছর আগে আমরা যখন প্রথম যখন সিএনজি আসে, দেখবেন গ্রামের বাড়িতে গেলে কিন্তু আপনার গাড়ি নিয়ে যে ভয় লাগতো, আল্লাহ সিএনজি পাবো কিনা, রাইট? তখন কিন্তু সিএনজি স্টেশন ছিল না। এখন ইলেকট্রিক গাড়িটা হচ্ছে কি আমাদের নতুন এসছে। সো দেখবেন যে কয়েক বছর পরে ওই চার্জিং স্টেশনগুলো হয়ে গেছে জায়গা মতো, আপনার হচ্ছে হলো যে ইজিলি হচ্ছে হলো চার্জ দিতে পারতেছেন, প্লাস হচ্ছে হলো যে গাড়ির রেঞ্জ হচ্ছে এক একটা বিজনেসের জন্য এক এক রকম, বিজনেস স্পেসিফিক। কেউ যদি প্রাইভেট কার হয় যে আমার 1000 কিলোমিটার যেতে হবে, আপনি 1000 কিলোমিটার গাড়ি কিনবেন। আপনি যদি হয় যে আপনার 60 কিলোমিটার হলেই হবে, আপনি 60 কিলোমিটার গাড়ি কিনবেন। সো এটা হচ্ছে কাস্টমাইজেবল। আচ্ছা স্যার, তাহলে আমরা একটু জানতে চাই যে এই একটা গাড়ি চার্জ করতে মানে পুরোপুরি চার্জ করতে যাতে 1000 কিলোমিটার পর্যন্ত চলতে পারে ঠিকঠাক মতো কতক্ষণ সময় লাগে? আচ্ছা এটা আবার বলি, এটা বিজনেস স্পেসিফিক। আচ্ছা। এখন হচ্ছে আপনার যদি মনে হয় যে আমার গাড়িটা 30 মিনিটের চার্জ হবে, এই টেকনোলজিও হচ্ছে অ্যাভেলেবল। আবার রিসেন্টলি হচ্ছে একদম রিসেন্টলি আপনার হচ্ছে হলো যে জার্মানিতে একটা কোম্পানি, ওরা হচ্ছে হলো যে টোটাল আপনার যে লরিগুলো আছে এগুলো হচ্ছে হলো যে মেগাওয়াট চার্জিং, তো আপনার হচ্ছে 10 মিনিটে হচ্ছে ফুল চার্জ হয়ে যাবে, এরকম টেকনোলজিও আছে। আচ্ছা। আবার হচ্ছে হলো যে ধরেন নর্মাল যে বাসাবাড়িতে যারা হচ্ছে থাকে, তো আমাদের কিন্তু হচ্ছে আমরা বাসায় কিন্তু 8-9 ঘন্টা থাকি, রাইট? সো বাসায় আমি আছি, বাসায় হচ্ছে চার্জ দিলাম, সো 8-9 ঘন্টাতে গাড়ি চার্জ হলো। আবার হচ্ছে আমি তো হাইওয়েতে যাচ্ছি, তখন হচ্ছে ফাস্ট চার্জার হলো, যেখানে হচ্ছে 30 মিনিটে হচ্ছে চার্জ দেওয়া যাবে। সো জিনিসগুলো হচ্ছে হলো যে সব টেকনোলজি অ্যাভেলেবেল, আমরা হচ্ছে হলো যে আমাদের পারপাস যেটা সেই অনুযায়ী সার্ভ করা যাবে। আচ্ছা স্যার, বর্তমানে বাংলাদেশ আপনি যেটা বলছিলেন যে চার্জিং স্টেশনগুলোতে গিয়ে আমরা চার্জ করতে পারবো, বর্তমানে কি বাংলাদেশে পর্যাপ্ত চার্জিং স্টেশন আছে একটি ইলেকট্রিক গাড়ি রাস্তায় নামানোর জন্য? আপনার কি মনে হয়? আচ্ছা আমাদের হচ্ছে রিসেন্টলি হয়েছে আপনার হচ্ছে অডি, তারপর হচ্ছে আরো কতগুলো ব্র্যান্ড হচ্ছে হলো যে বাংলাদেশে করেছে, প্লাস হচ্ছে হলো যে বিদ্যুৎ বিভাগের হচ্ছে কয়েকটা স্যাম্পল করেছে আর কি। তো এখন এটা হচ্ছে হলো কি আপনার ডিম আগে না মুরগি আগে প্রবলেম। হ্যাঁ, আচ্ছা। আপনার হচ্ছে হলো যে যদি ইলেকট্রিক গাড়ি থাকে তাহলে চার্জিং স্টেশন হবে, যদি চার্জিং স্টেশন থাকে তাহলে হচ্ছে ইলেকট্রিক গাড়ি হবে। হ্যাঁ, তো এরকম একটা প্রবলেম। তো যে কোনো একটা সাইডে হচ্ছে আগায় যেতে হবে। শুধু দেখবেন যে হচ্ছে ওই যে সিএনজির কথা যেটা বললাম যে একসময় হয়ে যাবে এটা আর কি। আচ্ছা স্যার, আপনার কাছে একটু আসি। এই ইলেকট্রিক গাড়ি নতুন একটা ইনোভেশন বাংলাদেশের জন্য, এটা আসলে অর্থনীতিতে কতটুকু প্রভাব রাখবে এবং মানুষের জন্য যারা সাধারণ ক্রেতারা যারা কিনছে তাদের জন্য আসলে এটা কেমন বাজেট ফ্রেন্ডলি হবে, আপনি যদি একটু বলতেন। থ্যাংক ইউ। আজকে মনে হয় এটাই প্রাসঙ্গিক। জি অবশ্যই। প্রথমত আমরা তো পৃথিবীর বাইরে না। আপনি যদি দেখেন পৃথিবীতে দের ইজ এ হিউজ ট্রান্সফরমেশন। আইস ভেহিকেলগুলো আস্তে আস্তে ইলেকট্রিক ভেহিকেলে কনভার্টেড হচ্ছে, মানে মানুষ আইস ভেহিকেল আর ইউজ করতেছে না, ইলেকট্রিসিটিতে চলে আসতেছে, এবং এটার হার বেশ র্যাপিড, বেশ র্যাপিড। পৃথিবীতে প্রজেক্টেড যে প্রায় 1.5 বিলিয়ন ভেহিকেল আগামী 30 বছরে রিপ্লেসড হবে ইভি টেকনোলজি দিয়ে। আচ্ছা, মৌলিক কারণ ইভি টেকনোলজি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি অ্যান্ড ইকোনমিক। বাংলাদেশের জন্য কি কি হবে? বাংলাদেশের জন্য এর চেয়ে অনেক বেশি কিছু হবে। এক নাম্বার, যদি সত্যি সত্যি গ্লোবাল ওয়ার্মিং হয়, আমরা মালদ্বীপের পরেই মনে হয় পানির নিচে ডুববো। সো এটা আমাদের নৈতিক দায়িত্ব হবে যে কার্বন এমিশন কমানো এবং এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা। তো যেইখানে ইভি আজকে বাংলাদেশের পলিউশনের 30% কন্ট্রিবিউটার হচ্ছে আইস ভেহিকেল, এইটা রিডিউসড হবে। নাম্বার 2, আজকে পার কিলোমিটারে যেতে আপনার, আমি জাস্ট থ্রোইং এ নাম্বার, 130 টাকা করে ডিজেল, 8 কিলোমিটার যান 15 টাকা করে খরচ হয়, যেটা নেমে আসবে 1.5 টাকা পার কিলোমিটার। শতকরা 90% আপনার জ্বালানি কস্ট সেভিংস হবে। আপনার বছরে ইঞ্জিনের মেনটেন্যান্সে খরচ হয় 10,000 টাকা, 20,000 টাকা, যেটা আর লাগবে না বিকজ ইঞ্জিন নাই। তার উপরে এই জিনিসটার ফলে সম্ভবত 10 থেকে 20,000 নতুন জব তৈরি হতে যাচ্ছে। আচ্ছা, মানে এটা একই সাথে বেকারত্ব ঘোচাবে বলছেন আপনি? অ্যাবসলিউটলি। এবং গাড়িগুলো কেনার সময়ও
যদি গভর্নমেন্ট সামান্য কয়েকটা পদক্ষেপ নেয়, আমরা বাংলাদেশের সবচেয়ে সর্বনিম্ন দামে মেড ইন বাংলাদেশ ইভি এনশিওর করতে পারবো। দারুণ। এটা যদি আজকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, ওটার দাম হবে 200 টাকা, আর আমরা যদি সামান্য কিছু সুযোগ পাই, ওটার দাম হবে 100 টাকা। চমৎকার। এটার জন্য কিছুই না, আমাদেরকে র মেটেরিয়াল অ্যান্ড কম্পোনেন্টগুলোকে যদি ডিউটি ফ্রি আনার সুযোগ দেওয়া হয়, আমরা এটা ম্যানুফ্যাকচারিং করে অনেক কম দামে মানুষকে দিতে পারবো। এবং এটা শুধু একটা রাস্তা খুলবে তা না, মেড ইন বাংলাদেশ গাড়ি বাংলাদেশে বিক্রি হবে তা না, উইল গো গ্লোবাল ফ্রম বাংলাদেশ। বিকজ আমাদের মার্কেটে যখন আমাদের ইভিগুলি অ্যাডাপ্টেড হবে, আমাদেরকে দেখে বিদেশি কোম্পানিগুলো আসবে এবং এখানে ইনভেস্ট করবে, এবং বাংলাদেশ এই যে ইভির 1.5 বিলিয়ন গাড়ি রিপ্লেস হবে, ওইখানে একটা ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই হাবে পরিণত হতে পারে। সো সামারি, ইভি গাড়ি অ্যাডাপশন করলে অনেকগুলি লাভ আমাদের। সেখানে বাজেট রিলেটেড কি করতে পারে বাংলাদেশ? প্রথমত যারা ইভি গাড়ি তৈরি করতে যাচ্ছে, রিয়েলি যারা ম্যানুফ্যাকচারিং করতেছে, তাদেরকে যদি ডিউটি ফ্রি র ম্যাটেরিয়াল ইম্পোর্টের সুযোগ দেওয়া হয়, এই সবগুলি তাড়াতাড়ি হবে। আর একটা খুব বড় জিনিস আছে, সেটা হচ্ছে এখন যে দামে গাড়ি আনা হচ্ছে বিদেশি গাড়ি, তাদের একটা ইম্পোর্ট ডিউটি দিতে হয়। সেটা যদি এই জায়গাটাতে আগামী 10 বছর থাকে, তাহলে আমাদের কম্পিট করতে সুবিধা হবে। কিন্তু এটা যদি কোনোভাবে কমায় ফেলা হয়, অথবা এফটিএ অথবা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে কোনো দেশকে ডিউটি ফ্রি অ্যাক্সেসের সুযোগ দেওয়া হয়, তাহলে কি হবে? আমরা একটা বাজারে পরিণত হব, আমাদের নিজেদের ইভি ইন্ডাস্ট্রি কখনো ডেভেলপড হবে না। সো বাজেটে আসলে আমাদেরকে এই ছোট্ট প্রণোদনাটা দিলে খুব ভালো হয়। বাট আজকে আপনি স্যারের সাথে যে কথাটা বললেন এখন, সেটার সাথে রিলেটেড একটা কথা আছে যে ঠিক আছে, ইন্ডাস্ট্রিকে প্রণোদনা দিলাম, আমরা কম দামে গাড়ি তৈরি করার বন্দোবস্ত করলাম, কম দামে মানুষকে বিক্রি করলাম। বাংলাদেশে আমি আপনি সবাই তো এক জায়গায় যে ভোক্তা, আমি গাড়িটা কিভাবে কিনি? আমি কথার কথা 10 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনতেছি। এই গাড়িটা কি 10 লাখ টাকা আমার পকেটে আছে? আসলে নাই। আমি কিন্তু কনজিউমার ক্রেডিট নিয়ে গাড়িটা কিনি। এবং আমরা বাজেট ভাবনায় আরেকটা জিনিসও বলতে চাই, বাজেটে যদি সম্ভব হয় ইলেকট্রিক গাড়ির উপরে রেজিস্ট্রেশন কস্ট, রুট পারমিট, এআইটি, এগুলি সম্পূর্ণভাবে উইথড্র করা হোক। আচ্ছা। কারণ এই ইলেকট্রিক গাড়ি আগামী 5 বছরে আমাদের $500 বিলিয়ন ফুয়েল ইম্পোর্ট কমাবে। জাস্ট যদি আমরা 30 থেকে 40 হাজার ইলেকট্রিক গাড়ি নিয়ে আসতে পারি, সাথে লাখ 2 মোটর বাইক এবং 3 হুইলার, $500 বিলিয়ন আমাদের শুধু ফুয়েল ইম্পোর্ট থেকে কমবে। সুতরাং কেন এটা আমরা করব না? স্যার, আমি আপনার কাছে একটু পরে আবার আসবো এই প্রসঙ্গে কথা বলার জন্য। তার আগে স্যার আপনার কাছে একটু প্রশ্ন রাখছি, মাহফুজ কবির জনাব। এখানে মানে আমরা যেই ব্যাপারে কথা বলছিলাম ইলেকট্রিক গাড়ি, সেই ক্ষেত্রে তারা বলছিলেন যে সরকার থেকে যদি কোনো প্রণোদনা পাওয়া যায়, সেই ক্ষেত্রে এটা আসলে ভোক্তারা খুব সুবিধা পাবে এবং খুব কম খরচে তারা এটা পারচেজ করতে পারবে। কিন্তু স্যার, এই যে ডলারের বিনিময় হারটা আবারও বাড়লো, সেই ক্ষেত্রে এই যে আমাদের দেশীয় ব্যবসায়ী যারা আছে, তাদের উপর এটা আসলে কতটুকু সুবিধা মানে বা সুবিধা বা অসুবিধা তৈরি করলো, আপনি কি মনে করছেন? এটা একটা কি অবস্টাকল ক্রিয়েট হলো না? হ্যাঁ, ধন্যবাদ। আসলেই অবস্ট্রাকল ক্রিয়েট হলো, এবং একই সঙ্গে কিন্তু আমাদের যেহেতু ইন্টারেস্ট রেটও বেড়ে গেছে আসলে ব্যাংকে, যেহেতু গতকালকে নীতি সুধার বানানো হয়েছে, তার মানে হলো আসলে ডাবল প্রেশার ক্রিয়েট হয়ে গেল। মানে এক হচ্ছে যে আমাদের যে যন্ত্রপাতি সেগুলো কিন্তু বা র মেটেরিয়াল সেগুলো কিন্তু আমাদের আমদানি করতে হচ্ছে বিদেশ থেকে, এবং এখানে আমরা আসলে ওইগুলো অ্যাসেম্বল করবো, লোকালি কিছু কিছু আসলে পার্ট আমরা হয়তো এখানে তৈরি করবো, কিন্তু আস্তে আস্তে হয়তো ভবিষ্যতে একটা সময় আমরা আরো বেশি কিছু লোকালি হয়তো সোর্স করবো। কিন্তু এই সময়টাতে আসলে আমাদের বিদেশ থেকে আমদানি করার দরকার, তো সেটার জন্য আবার ডলারের রেটটা 7 টাকা বাড়লো। এখন একটা বিষয় আছে এখানে, সেটা হলো যে 7 টাকা কিন্তু অফিসিয়ালি, কিন্তু বলা হয়েছে যেহেতু ক্রলিং পেগে মানে ওই 117 টাকা হবে, কিন্তু এর আশেপাশে আসলে বিনিময় হারটা হবে। তার মানে হলো যে যদি ব্যাংকগুলো মনে করে, তাহলে সেক্ষেত্রে 119, 120 করতে পারে। হ্যাঁ, তো এর এই সুবিধাটা কিন্তু দেওয়া হয়ে গেছে, মানে 117 মানে 117 নয়। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে যেহেতু নীতি সুদের হার বাড়ার কারণে যেহেতু এই যে লেন্ডিং ইন্টারেস্ট সেটা বেড়ে যাচ্ছে, তার মানে হলো যে আসলে এখানে যে ব্যবসার খরচটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই সব মিলিয়ে কিন্তু একটা চাপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, এবং এটা হয়েছে কিন্তু ঠিক বাজেটের আগে আগে। এখন বাজেট থেকে এখন আমাদের আসলে প্রত্যাশা হলো যে যেহেতু ইলেকট্রিক ভেহিক্যাল সেটি পরিবেশ বান্ধব, এবং সেখানে আসলে শক্তির অপচয় খুবই কম, এবং এখানে আসলে খুবই সামান্য পরিমাণে আসলে পাস দরকার হয়, এবং বলা হয়ে থাকে এখানে নাকি
20টি পার্ট দরকার হয়, এবং নর্মাল যে ভেহিকেল সেখানে দরকার হয় 20,000 পার্ট। তো এবং এখানে বিপুল পরিমাণে শক্তির অপচয় হচ্ছে মানে নর্মাল ভেহিকেলে। এবং আসলে ইলেকট্রিক ভেহিকেল কিন্তু সব রকমের ভেহিকেলের ক্ষেত্রে প্রযোজ্য, মানে এখানে যেরকম লরি রয়েছে এবং একই সঙ্গে আমরা যদি 3 হুইলার 2 হুইলার যদি ধরি আমরা, সেগুলো আছে। তো এই এই যে আমাদের যে ট্রান্সপোর্ট সেক্টর, যেখানে আসলে আমরা এখন বলছি আমাদের যে এনডিসি বলে যেটাকে, ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, তো সেই রিপোর্টের মধ্যে কিন্তু বলা আছে যে আমাদের ট্রান্সপোর্ট সেক্টরে বিপুল পরিমাণে আমরা কার্বন এমিশন কমাতে চাই। তো ইন্টারন্যাশনাল কমিটমেন্ট কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের দিক থেকে দেওয়া আছে, এবং একই সঙ্গে যেহেতু এটি বিপুল পরিমাণে যে শক্তি সাশ্রয় করবে, তার মানে হলো যে আমাদের কিন্তু মানে জ্বালানি আমদানিও করতে হবে কম এই পরিবহন খাতের জন্য। তো সুতরাং আমি মনে করি যে সব দিক থেকে যেহেতু সুবিধা, তো সুতরাং এখানে আসলে আমি মনে করি যে রেট অফ ইন্টারেস্টটা যদি কিছুটা কমানো যায়, এবং এটা সম্ভব, এবং সেটা আসলে ব্যাংকের মাধ্যমে কমানোর দরকার নেই। বাংলাদেশ ব্যাংকে যদি একটা তহবিল তৈরি করে, তাহলে সেক্ষেত্রে ওই তহবিলটা কিন্তু ব্যাংকগুলোকে দিতে পারে, মানে কমার্শিয়াল ব্যাংকগুলোকে, যে যেখান থেকে আসলে একটা সফট ইন্টারেস্ট রেটে তখন কিন্তু আসলে এই সুবিধাটা দেওয়া যায় এই যে যারা ইলেকট্রিক ভেহিকেল তৈরি করছেন তাদের জন্য। এবং এর পাশাপাশি আমাদের একটা সময়ের জন্য যদি অনেক সময় আমরা যেটা বিদেশি কোম্পানিগুলোকে দেই, যে অনেক সময় যে ট্যাক্স হলিডে, তো সেরকম একটা সময় যদি আমরা দিতে পারি 10 বছরের জন্য, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটা বড় রকমের প্রোডাকশন হাব হবে, এবং দেশের ভিতরে কিন্তু আমরা দেশের জন্য গাড়ি তৈরি করতে পারবো, এবং সেখানে আসলে এফডিআইও আসবে। তো সব মিলিয়ে আমি মনে করি যে এটা একটা বড়, যেমন বাজারের সুবিধা রয়েছে, বাংলাদেশের ভিতরের মার্কেটটা অনেক বড়, এবং আমার পাশের দেশগুলোতেও এই যে ইলেকট্রিক ভেহিকেল সেটা রপ্তানি করতে পারবো। তো সব মিলিয়ে অর্থনৈতিক, পরিবেশগত এই সব দিক থেকে যদি আমরা দেখি বা বিবেচনা করি, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে সুদের হারের ক্ষেত্রেও কিছুটা সুবিধা দেওয়া যায়, এবং একই সঙ্গে এই যে ট্যাক্স হলিডে যদি দেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে এই খাতটা অনেক ভালোভাবে আসলে বাংলাদেশকে সেবা দিতে পারবে। স্যার আপনাকে ধন্যবাদ। মমিন স্যার, আপনার কাছে যদি একটু প্রশ্ন করি, উনি যে কথাগুলো বলছিলেন যে এটা আসলে 17 মানে 17 না, 117 মানে 117 না, এখন এই যে একটা অবস্টিকল মানে সাধারণ দৃষ্টিতে কিন্তু তৈরি হয়ে গেল, এইটাকে প্রিভেন্ট করার জন্য আসলে আপনারা কি করতে পারবেন? মানে যদি এখন আমাদের ডলারের বিনিময় মূল্যটা এরকমই থাকে, আপনাদের ইম্পোর্ট করতে মানে র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করতেও কিন্তু সেরকমটাই কস্ট পড়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আসলে এটা ভোক্তাদের উপর একটা প্রভাব তৈরি করবে কিনা, যে তারা যখন গাড়িগুলো পারচেজ করবে তারাও কিন্তু সেই হাই রেটের মধ্যেই পড়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা কি তাদেরকে ইএমআই সুবিধা দিবেন বা অন্য কোনো সুবিধা দিবেন কিনা? আচ্ছা মমিন স্যার, একটু থামিয়ে দিচ্ছি, আমাদের ব্রেকের সময় হয়ে গেল, আমরা একটা বিরতি নিয়ে এসে আপনার কাছ থেকে শুনবো। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পরই। দর্শক, বিরতির পর আরও একবার ফিরে এলাম এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স পাওয়ারড বাই ঢাকা ব্যাংক। স্যার, আমি আপনার কাছে যে প্রশ্নটি করেছিলাম, এটা আসলে ডলারের বিনিময় রেট বাড়ার সাথে সাথে আপনাদেরও তো কস্টিংটা বেড়ে গেল ইম্পোর্ট করতে র ম্যাটেরিয়ালসগুলো, তো সেই ক্ষেত্রে আপনারা ক্রেতাদের জন্য কোনো সুবিধা দিচ্ছেন কিনা, কোনো ইএমআই ফ্যাসিলিটি অর সামথিং এলস? আচ্ছা, এখানে হচ্ছিল যে ডলারের বাড়ার জন্য মানে এটা বেসিক্যালি আমরা হচ্ছে, আপনি যদি আমাদের মানে পালকি মোটরসের কথা যদি বলি, আমরা 2022 শুরু করি, তখন আমাদের মানে ইমপ্রেশন ছিল এরকম যে আমরা দেশেই গাড়ি বানাবো, 5 লাখ টাকায় খুব ভালো রকমের একটা গাড়ি বানাবো। তো তারপরে তখন ছিল 86 টাকা ডলার, এরপরে ডলার হয়ে গেল হচ্ছে যে আপনার আপ টু 113 টাকা পর্যন্ত হয়ে গেল। তো তখন আমাদের বাধ্য হয়ে হচ্ছিল যে গাড়ির দামটা বাড়াতে হয়েছে আর কি। তো সেই পরে দেখা গেল কি যে একটা সার্টেন যখন একটা সার্টেন মানুষ, সাপোজ একটা মানুষ 5 লাখ টাকায় গাড়ি কিনবে, সে তার হচ্ছে ওটা তার জন্য সুবিধা। যখন এটা আপনার 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা হয়ে যায়, তার জন্য কিন্তু মানে অসুবিধা হয়ে যায়। তো দেখা যায় কি মানে আলটিমেটলি আমাদের বিজনেসের ক্ষতি হলো যে আমরা একটা পোর্শন হারিয়ে ফেললাম, একটা কাস্টমারকে আমরা হারিয়ে ফেললাম। প্লাস যারা হলো যে আপনার ওই দামেই দেখেন দাম বাড়লো, বাট আমরা কিন্তু ভ্যালু অ্যাডিশন করতে পারলাম না। সো যেটা হলো যে আলটিমেটলি একটা সার্টেন লেভেলকে আমরা দিতে পারছি না। বাট হ্যাঁ, অবভিয়াসলি আমরা হলো যে যেহেতু আমাদের টার্গেটটা হলো কি যে আমরা বাংলাদেশে গাড়ি বানাতে চাচ্ছি, সো ওই যে বললাম না যে 113 টাকা যখন হলো, তো তখনই আমাদের মানে চিন্তা আসলো যে আচ্ছা, যত কম পসিবল পার্টস আমরা হলো যে ইম্পোর্ট না করি। যেমন বডিটা হলো যে একটু হেভি, সো হোয়াইট যে আমরা বডিটা বানানো শুরু করি। তারপর হলো যে যেমন মাসুদ ভাই হলো যে ফিউচারে আপনার মোটর কন্ট্রোলার সবই বা ব্যাটারি সবই হলো যেখানে করার চেষ্টা করতেছেন। তো তাহলে হবে কি যে আমাদের ইন্টারনাল ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা ক্রিয়েট হবে। যখন যে একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ক্রিয়েট হলো, তখন ডলারের দাম বাড়ুক কমুক,
মানে ভোক্তারা হচ্ছে হলো যে কম দামে মেড ইন বাংলাদেশ গাড়ি পাবেন, এবং এটা সরকারকে অবভিয়াসলি সাপোর্ট করতে হবে আমাদেরকে, যেন হচ্ছে আমরা এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা ক্রিয়েট করতে পারি, আমরা একজন আরেকজনের সাথে যেন হচ্ছে মিলেমিশে কাজটা করে ডেভেলপ করতে পারি। সো এটা একটা ফ্যাক্টর। আর আপাতত যেটা হচ্ছে, হ্যাঁ অবভিয়াসলি ব্যাংক তো হচ্ছে আপনার কার লোন দিচ্ছেই, ইএমআই ফ্যাসিলিটি হচ্ছে সব কোম্পানিতে থাকে, আমাদের কোম্পানিতে কিছুদিন পরে আসতেছে। আচ্ছা, সো এটা একটা সুখবর ক্রেতাদের জন্য। হ্যাঁ, এটা অবভিয়াসলি একটা সুখবর। বাট আমি যেটা মনে করি যে আদার মিনস, সাপোজ আমরা ডলারে পে করলাম না, আমরা চাইনিজ আরএমবিতে পে করলাম, বা হচ্ছে অন্যান্য দেশের তাদের কারেন্সিতে হচ্ছে পে করলাম, তাহলে ডলারের দামটা হচ্ছিল যে আমার মনে হয় যে এটা একটু ইফেক্ট কম পড়বে। সো আমাদের ওভারঅল যত লোকাল অ্যাডিশনের দিকে আমরা নজর দিব, তত হচ্ছিল গ্লোবাল এই যে টার্মোয়েলগুলো থেকে আমরা রক্ষা পাবো। আর ভাইয়া যেটা বললেন যে আমরা যদি হচ্ছে 500 বিলিয়ন যদি হচ্ছে আপনার তেল মানে রেমিটেন্স যদি সেভ করতে পারি, তখন ডলারের দাম তো আর বাড়বে না। হ্যাঁ, ডলার দাম স্টেবল থাকবে। সো মানে গভর্নমেন্টের এই বিষয়গুলো হচ্ছিল যে আমরা ওভারঅল একসাথে বসে একটা নির্দিষ্ট নীতিমালাতে হচ্ছিল যদি আনা যায়, তাই আমরা সমন্বিতভাবে। আপনি বলতে চাচ্ছেন যে গভর্নমেন্টের দিক থেকে বড় একটা সাপোর্ট প্রয়োজন অবভিয়াসলি, বড় একটা এটাকে এস্টাবলিশ করার জন্য ইলেকট্রিক ভেহিকল। ওকে স্যার, জনাব মাহফুজ কবির স্যার, আপনার কাছে একটু প্রশ্ন রাখি। আমরা যে ব্যাপারে আলোচনা করছিলাম ইলেকট্রিক ভেহিকল, এটা বাংলাদেশের জন্য কতটুকু সম্ভাবনা তৈরি করতে পারে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে তো সম্ভাবনার জায়গা অনেক বড়, কিন্তু আমরা যেটা করি যে আসলে আমাদের এই মুহূর্তে যে সুবিধাগুলো আছে সেগুলোকে বড় করে দেখি, সম্ভাবনার জায়গাটাতে আমরা খুব একটা ফোকাস করি না। আমি মনে করি যে 3টি জায়গা রয়েছে এখানে, এটা আসলে সম্ভাবনা কাজে লাগানো যায়। একটি হলো যে ইম্পোর্ট সাবস্টিটিউশন, মানে এখানে আমাদের যে এই মুহূর্তে একটা বিশাল রিকন্ডিশন গাড়ির মার্কেট রয়েছে যেটা আসলে আমরা ইম্পোর্ট করি, এবং আরেকটা কিন্তু যেটা হচ্ছে আমাদের এই হুন্ডাই ইতিমধ্যে আমাদের এখানে মানে লোকালি তারা কিন্তু অ্যাসেম্বল শুরু করেছে। তো যার ফলে গাড়ির বাজারটা কিন্তু অনেক বড়। তো এবং এই বিষয়টা কিন্তু সবাই বুঝতে পারছে। তো গ্লোবাল যে বিগ ইনভেস্টর তারা কিন্তু এখন এইভাবে চিন্তা করছে নতুন করে বাংলাদেশকে নিয়ে। তাই মনে করি যে সেই একটা প্রেক্ষাপট যেখানে ইলেকট্রিক ভেহিকেল কিন্তু একটা ভালো একটা বড় এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অল্টারনেটিভ, এবং সেটা দেশের ভিতরে কর্মসংস্থান তৈরি করবে, দেশের ভিতরে আসলে এটা উৎপাদন হবে। তো এটা একটা বড় জায়গা, আমি মনে করি যে এখানে অবশ্যই একটা ভালো একটা বড় সম্ভাবনা রয়েছে। এবং দ্বিতীয় একটি বিষয় হলো যে আমাদের এই মুহূর্তে কিন্তু দেখবেন ঢাকার রাস্তায় বা এখন রামগঞ্জে আসলে ছড়িয়ে গেছে, অন্যান্য শহরে তো আছে, সেগুলো 3 হুইলার কিন্তু চলছে, কিন্তু সেগুলো কিন্তু অ্যাসিড ব্যাটারি দিয়ে চলে, এবং সেটাকে আসলে চালানো হচ্ছে যে এটা ইলেকট্রিক ভেহিকেল, কিন্তু তা কিন্তু নয়। ইলেকট্রিক ভেহিকেলে সেখানে লিথিয়াম আয়ন ব্যাটারি লাগবে, এবং সেখানে আসলে এই পার্ট থাকবে অনেক কম। তো এইটার ডেফিনেশন যেটা, সেটাকে আমি মনে করি যে একটু স্প্রেড করে দিলে তখন কিন্তু এইটা রেগুলেট করতে অনেক সুবিধা হবে, এবং তখন কিন্তু যে মার্কেটের মধ্যে যে এখন ডিস্টরশন রয়েছে সেটাকে কিন্তু আসলে রিমুভ করা যাবে। আর তৃতীয় যে বিষয়টি সেটি হলো যে কার্বন ক্রেডিট। এই মুহূর্তে কিন্তু এটা একটা বড় বিষয় যে ইটকল কিন্তু কার্বন ক্রেডিট সেল করছে। মানে এটা যখন আমরা এই যে ইলেকট্রিক ভেহিকেলের দিকে যাব, তখন কিন্তু আমরা এই যে কার্বন ইমিশনটা কমাচ্ছি, তার মানে আমাদের ট্রান্সপোর্ট সেক্টরের যে কমিটমেন্টটা রয়েছে ইন্টারন্যাশনাল, তো সেখানে কিন্তু আমরা এখন একটা ক্যালকুলেট করে যে কতটুকু কমালাম আমরা মানে ফসিল ফুয়েলের তুলনায় এই ইলেকট্রিক ভেহিকেল দিয়ে, তো সেই ক্রেডিটটা আমরা ইন্টারন্যাশনালি সেল করতে পারবো। এবং এতে যেটা সুবিধা হবে সেটা হলো যে আমাদের ইন্টারন্যাশনাল রিকগনিশনটা অনেক বাড়বে, যে আমরা একটা খুবই ভালো কাজ করছি, যে আমরা আসলে মিটিগেট করছি যে ক্লাইমেট চেঞ্জটা। তো সেই জায়গাতে একটা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে আমি মনে করি যে, তো এইটাও কিন্তু যে ক্রেডিট আমরা সেল করব, ওই সেল করা ক্রেডিটটা নিয়ে তখন কিন্তু আমরা এই যে ইলেকট্রিক ভেহিকেল বা ট্রান্সপোর্ট সেক্টর সেখানে কিন্তু আমরা ইনভেস্ট করতে পারবো। তো এই যে জায়গাগুলো সেগুলোকে আমার মনে হয়েছে দমন করা উচিত। আমি মনে করি সরকার ভাবছে হয়তো, কিন্তু আর একটু জোরে সরে যদি আমরা বলি, এখন যেহেতু বাজেট আসছে, তো এই সময়টাতে যত আমরা বলবো তত হচ্ছে এই বাজেটের যে নীতি নির্ধারণ সেটাতে আসলে এটা সুবিধা হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনার কাছে একটু প্রশ্ন রাখি। বাজেট এখনো ঘোষণা করা হয়নি, আপনারা কেমনটা চান আসলে? বাজেট কেমন আপনাদের জন্য সুবিধা তৈরি করতে পারবে, কেমন বাজেট হলে? আমি প্রথমে ধন্যবাদ দিয়ে শুরু করি। জি, গত বাজেটে কিন্তু আসলে অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে বেশ কিছু ইনসেন্টিভ দেওয়া হয়েছিল, মানে থ্যাঙ্কস টু গভর্নমেন্ট, বিকজ ওই ইনসেন্টিভগুলি ডিক্লারেশনের ফলে আমরা অনেকেই যারা এই সেক্টরে ইনভেস্ট করতে আসতেছি, শুধু বাংলাদেশি না, বাংলাদেশি এবং এফডিআই উনি যেটা বললেন, তারা কিন্তু উৎসাহিত, কিন্তু এটা সাস্টেইনেবিলিটির দরকার আছে। আচ্ছা, সো সেই সাস্টেনেবিলিটিটার ক্ষেত্রে বাজেটে আপনি ওনাদেরকে কোশ্চেনটা করতেছিলেন, আমি ইচ্ছা করে পিক করি যে অ্যাজ এ কনজিউমার আপনি যখন গাড়িটা কিনতে যাবেন, আপনি দুই দিক থেকে সাফার করতেছেন। ডলারের দাম বাড়ার ফলে অ্যাবসলিউটলি আপনার টাকার অঙ্কে দাম বেড়ে যাচ্ছে, স্বাভাবিকভাবেই। ইন্টারেস্ট রেট কনজিউমার হওয়ার ফলে আপনাকে আনফেভারেবল একটা ইন্টারেস্ট রেট দিতে হতে পারে। তো প্রথমত এই জায়গাটায় গভর্নমেন্ট যদি
স্পেসিফিক কিছু ইন্ডাস্ট্রির জন্যে, যেটা অনেক সময় করা হয়, গ্রিন অ্যান্ড কনজিউমার ফ্রেন্ডলি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সব কিছু চিন্তা করে ইলেকট্রিক ভেহিকেল পারচেজ, ম্যানুফ্যাকচারিং এবং ইলেকট্রিক ভেহিকেল ভ্যালু চেইন যেটা আছে, হুইচ ইজ স্যার যেটা বললেন, লিথিয়াম ব্যাটারি, মোটর কন্ট্রোলার, চার্জার অ্যান্ড আদার কম্পোনেন্টস, এই ইন্ডাস্ট্রিগুলিকে যদি যাদের ডেট নেওয়া আছে সেই ডেট, অর ডেট মানে ধার, সেটা যদি ইন্টারেস্ট রেটটা একটা মিনিমাম জায়গায় থাকে, টেনিউর বাড়ানো হয়, তাহলে হয়তো বা এন্ড ইউজারের উপরে আলটিমেটলি প্রেশারটা আসবে না। এটা মিটিগেটেবল। আচ্ছা, এটার জন্য খুব বেশি খরচ করতে হবে না হয়তো বা, সামান্য একটা খরচে যে বেনিফিটটা পাওয়ার কথা, যে স্কেলে পাওয়ার কথা, সেটা হয়তো পাওয়া যাবে। এবং সাথে সাথে যদি ওই যে র মেটেরিয়াল ইম্পোর্টটা ডিউটি ফ্রি থাকে, বিশেষ করে ইলেকট্রিক ভেহিকেলের জন্যে, লিথিয়াম ব্যাটারির জন্যে অ্যান্ড আদার কম্পোনেন্টসের জন্যে, তাহলে কিন্তু আসলেই অ্যাফোর্ডেবল হয়ে যাবে। সো বাজেটে এক্সট্রাঅর্ডিনারি কোনো চাওয়া পাওয়া কারোই নাই। আমরা চাই বাংলাদেশ যেন ভালো হয়। সো ইকোনমিক্যালি ভালো হতে গেলে সামান্য কিছু প্রণোদনা প্রয়োজন এন্ড ইউজারদেরকে এবং যারা এই সেক্টরে কাজ করতেছে দিলে এটার ইম্প্যাক্টটা অনেক বড় হবে। নিজেদের ফিনান্সিয়াল বেনিফিট, ইকোনমিক বেনিফিট, এনভায়রনমেন্টের বেনিফিটের সাথে সাথে গার্মেন্টসকে রিপ্লেস তো করবো আমরা একদিন, তাই না? ইনশাল্লাহ। সো ওয়াই নট দিস সেক্টর? কারণ এটা আসলেই 1.5 বিলিয়ন গাড়ি রিপ্লেস হবে এবং পৃথিবীর এই মুহূর্তে তৈরি করার অ্যাবিলিটি নাই। যে কটা দেশ তৈরি করে তার ভিতরে আমরা আগে আসতে পারি। গার্মেন্টসে কিন্তু আমরা এখন 2 নম্বর, তো গাড়িতে কেন 2 নম্বর হব না? নিঃসন্দেহে আমরা হতে চলেছি যদি এটা আসলে আপনারা যেমনটা বলছেন যে বাজেট সেই রকম যদি পান, বা এটা আসলে বিনিময় রেট, ডলারের বিনিময় রেটটা যদি কমে যায় বা আপনাদেরকে সেই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, ডেফিনেটলি এটা খুব ভালো একটা সম্ভাবনা তৈরি করতে চলেছে। আর একটা ছোট্ট জিনিস আছে যেটা হয়তো বাজেটের পার্ট না, আমাদের এক্সপোর্ট করতেই হবে। এটা আমাদেরকে সবচেয়ে বড় সেক্টর বানাইতেই হবে। আমি একটু অ্যাড করি, যেমন হচ্ছে আমার কিছুদিন আগে ভুটান থেকে তারা গাড়ি চাচ্ছে, তারপর কেনিয়া থেকে হচ্ছে ইমেল দিচ্ছে যে তারা হচ্ছে গাড়ি নিতে চাচ্ছে। হ্যাঁ, সেরকম আমি মোটামুটি 3টা, নাইজেরিয়া, 3টা দেশ থেকে আমাকে ইমেল দিচ্ছে আমরা কবে গাড়ি দিতে পারবো, এরকম। মানে বুঝেন, আমরা কিন্তু জাস্ট লঞ্চ করে বিদেশ থেকে অলরেডি চাচ্ছে। সুতরাং হলো যে অবশ্যই ডিমান্ড আছে আমাদের। ধরো যে পাশে মিয়ানমার, তারপরে হচ্ছে নেপাল, ভুটান, পুরো আফ্রিকা আমাদের জন্য ওপেন। সুতরাং যত তাড়াতাড়ি গভর্নমেন্ট আমাদেরকে বেনিফিট দিতে পারবে তত তাড়াতাড়ি হয়। কারণ আরেকটা জিনিস কি, আমাদের দেশে প্রচুর ট্যালেন্ট আছে। জাস্ট হচ্ছে কত মানুষ আমাদের পিএইচডি করে মানে বিদেশে হিসেবে অনেক, রাইট? একদম। আমাদের দেশে কিন্তু হাই এন্ডের জব করার কোনো স্কোপ নাই। যদি হচ্ছে আমাদের দেশে হাই এন্ডের জব করার স্কোপ থাকতো, কেউ দেশের বাইরে থাকতো না, সবাই এখানে চলে আসতো এবং হচ্ছে দেশকে তারা সেই লেভেলে নিয়ে যেত। আর স্যার অবশ্যই। স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে চমৎকার একটি ব্যাপার নিয়ে আমরা জানতে পারলাম, আমাদের দর্শকরা জানতে পারলো। দর্শক আপনারা বুঝতেই পারছেন, ইলেকট্রিক গাড়ি কিন্তু বাংলাদেশের জন্য অপার সম্ভাবনা তৈরি করতে চলেছে এবং সেটা ভোক্তাদের জন্য নিঃসন্দেহে একটি বাজেট ফ্রেন্ডলি গাড়ি হতে চলেছে। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় আজকে শেষ হলো। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এটিএন বাংলার সাথেই থাকবেন।